নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন শাহ ফাইন্যান্স। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এলপিজি গ্যাস শর্টেজ। বর্তমানে কলকাতা এবং পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল এবং সম্পূর্ণ ভারতে অনেক পরিবার এলপিজি গ্যাসের জন্য অনেক এফেক্ট করেছে। আপনারা সবাই জানেন, দিন রাত 24 ঘন্টা আপনারা খবরে দেখছেন, পেপারে দেখছেন। এটা খুবই ইম্পর্টেন্ট নিউজ। শুধু ইম্পর্টেন্ট নিউজ না, এটা আমাদের দৈনন্দিন সমস্যা। অনেক মানুষ কমপ্লেন করছেন যে গ্যাস সিলিন্ডার বুকিং করার পর ডেলিভারি আসতে প্রায় 10 থেকে 15 দিন বা কখনো কখনো 15 দিন, কখনো কখনো 20 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন ডিলার ফোনই তুলছে না, আর আমরা অনলাইন বুকিং স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েটিং বা প্রসেসিং, কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না। তাই আজকের ভিডিওতে আমরা 5টা ইম্পর্টেন্ট বিষয় বা 5টা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর জানব। 1. কেন এলপিজি গ্যাস শর্টেজ হচ্ছে? 2. কলকাতা এবং ওয়েস্টবেঙ্গলের প্রবলেম এত বেশি কেন? 3. ইন্ডিয়ান গভর্নমেন্ট কী স্টেপ নিতে চলেছে এই ক্রাইসিসটা সলভ করতে? 4. ইন্ডিয়ান স্টক মার্কেটে এর কী কী ইম্প্যাক্ট পড়তে চলেছে? আর 5. হাউস হোল্ড লেভেলে আমরা কিভাবে এলপিজি গ্যাস ইউজটা কমাতে পারি? সো চলুন পুরো বিষয়টা সিম্পল ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নিই। আজকে কলকাতা এবং ওয়েস্টবেঙ্গলের এলপিজি সিচুয়েশন। গত কয়েক সপ্তাহে কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং হুগলি এইসব জায়গাতে এলপিজি গ্যাসের ডেলিভারি নিয়ে অনেক প্রবলেম রিপোর্ট হয়েছে। নর্মালি গ্যাস সিলিন্ডার বুকিং করলে 2 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি পাওয়া উচিত, কিন্তু বর্তমানে অনেক জায়গায় ডেলিভারি আসতে প্রায় 10 থেকে 15 দিন বা তার বেশি সময় লেগে যাচ্ছে। কনজিউমাররা যেসব প্রবলেম রিপোর্ট করছেন সেগুলো হলো গ্যাস সিলিন্ডার ডেলিভার ডিলে, বুকিং কনফার্মেশন লেট, ডিলার বলছে স্টক অ্যাভেলেবেল নেই। আর 4, ইমার্জেন্সিতে মানুষ কমার্শিয়াল সিলিন্ডার বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে। এই সিচুয়েশনে মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুব একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, প্রচণ্ড প্রবলেম। কারণ আমরা ডবল দাম দিয়ে কী করে গ্যাস কিনবো, তাই না? কারণ আরবান ইন্ডিয়াতে বা শহরে এলপিজি গ্যাস হচ্ছে একটা মেইন কুকিং ফুয়েল। স্পেশালি ওয়ার্কিং ফ্যামিলিজের জন্য এলপিজি গ্যাসের ডিলে মানে ডেইলি রুটিন পুরোপুরি ডিস্টার্ব হয়ে যাওয়া, অফিসে লেট হয়ে যাওয়া। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই এলপিজি শর্টেজ আসলে কি হচ্ছে বা কেন হচ্ছে? এলপিজি শর্টেজ হওয়ার আসল কারণ, এই প্রবলেমের পেছনে কয়েকটা ইম্পর্টেন্ট রিজন আছে। চলুন এক এক করে আমরা বুঝে নিই। 1. এলপিজি ডিমান্ড র্যাপিডলি ইনক্রিজ করেছে বা বেড়েছে। বর্তমানে ভারতবর্ষ ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট এলপিজি কনজাম্পশনের মধ্যে একটি। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের উজ্জ্বলা যোজনা প্রোগ্রামের মাধ্যমে কোটি কোটি পরিবার এলপিজি কানেকশন পেয়েছে এই রিসেন্ট ইয়ার্সে। তাই এই স্কিম সোশ্যালি খুবই অ্যাক্টিভ এবং খুবই পপুলার, এবং প্রচুর লোক, আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম পরিবার এই যোজনা থেকে বেনিফিট পেয়েছে, এবং প্রায় সবার বাড়িতে, গ্রাম থেকে গ্রাম, প্রত্যন্ত গ্রামেও গ্যাস সিলিন্ডার পৌঁছে গেছে, এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে গেছে, এবং সবাই গ্যাসের স্টোভে রান্না করছেন। তাই যেহেতু এই এলপিজি গ্যাসের ডিমান্ড ড্রামাটিক্যালি ইনক্রিজ হয়েছে বা বেড়েছে, ফেস্টিভ্যাল সিজন বা উইন্টার সিজনে এই এলপিজি গ্যাসের কনজাম্পশন অনেক বেশি বেড়ে যায়। কারণ আমরা এটা ইউজ করি, ঠান্ডায় বেশি ইউজ করা হয়, বেশি খাবার গরম করতে ইউজ করা হয়, আমাদের বিভিন্ন রকম পিকনিক থাকে, ফেস্টিভ্যাল সিজন মানে দুর্গাপূজা এবং অন্যান্য ফেস্টিভ্যালে আমরা বেশি খাবার খাই, তাই ইউজ বেশি করা হয়। এছাড়া বিয়েবাড়ি বলুন, বিভিন্ন অনুষ্ঠান বলুন, সেখানে সেসব সিজন থাকলে সেসব মাসগুলোতে অনেক বেশি এলপিজি গ্যাসের ইউজ হয়ে থাকে। তাই ডিমান্ড যখন সাডেন ইনক্রিজ করে, তখন সাপ্লাই চেন উপর প্রচণ্ডভাবে প্রেশার পড়ে। সাপ্লাই চেন মানে যেই সাপ্লাইতে আমাদের গ্যাসটা আসছে, যেইভাবে যেখান থেকে গ্যাসটা আসছে সেখানেও খুব প্রেশার বেড়ে যায় ডিমান্ড বাড়লে। 2, ইন্ডিয়া এলপিজির ইম্পোর্টের উপরে ডিমান্ড করে থাকে, কারণ আমাদের এলপিজি গ্যাস আমাদের দেশে তৈরি করা সম্ভব না, আমরা বাইরের দেশ থেকে আমরা ইম্পোর্ট করি, এটা আমরা প্রত্যেকেই জানি।
ইন্ডিয়া তার এলপিজি রিকোয়ারমেন্টের প্রায় 60% অলমোস্ট ইম্পোর্ট করে। মেজর সাপ্লায়ার্স হচ্ছে সৌদি আরবিয়া, কাতার, ইউএই এবং অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিজগুলো। যখন ইন্টারন্যাশনাল শিপিং ডিলে হয় তখন পোর্ট কনজেশন হয়, জিওপলিটিক্যাল টেনশন বেড়ে যায়, তখন এলপিজি সাপ্লাই টেম্পোরারি ডিস্টার্ব হতে পারে। এই ধরনের ডিস্টারপশন হলে ইন্ডিয়ান সিটিজের, ইন্ডিয়ান কলকাতা, ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ান অন্যান্য সিটিজে এলপিজি গ্যাস ডেলিভারি ডিলে হয়। এটা খুব নর্মাল ব্যাপার। 3, ডিস্ট্রিবিউশন এবং লজিস্টিক ইস্যু। অনেক সময় এলপিজি গ্যাসের শর্টেজ আসলে প্রোডাকশন প্রবলেম না, ডিস্ট্রিবিউশন প্রবলেম। এক্সাম্পল, ট্রান্সপোর্টেশন ডিলে হয়, ট্রাক অ্যাবিলিটি কম থাকে, বটলিং প্ল্যান্টের মেনটেন্যান্স, ডিলারের ওয়ারহাউসে স্টক ম্যানেজমেন্ট তার ইস্যু হয়ে যায়। কলকাতার মতো হাই পপুলেশন ডেন্সিটি সিটিতে লজিস্টিক আরও কমপ্লেক্স প্রবলেম পড়ে যায়। ট্রাফিক কনজেশন এবং এলপিজি ডেলিভারি ডিলে এই সময় হতে পারে। 4 নম্বর প্রবলেম, ডিলার লেভেল মিসম্যানেজমেন্ট। কিছু ক্ষেত্রে এলপিজি ডিস্ট্রিবিউটর লেভেলে মিসম্যানেজমেন্ট দেখা যায়। কনজিউমার অনেক সময় কমপ্লেন করে যে হোম ডেলিভারি ইন্টেনশনালি ডিলে করা হচ্ছে, সিলিন্ডার কমার্শিয়াল সেক্টরে বেশিরভাগভাবে ডাইভার্ট করা হয় যাতে কমার্শিয়াল সিলিন্ডার বেশি বানানো তো তার ইনকামটাও বেশি। অনেক সময় বাল্কে কনজিউমার বা কাস্টমাররা প্রায়োরিটি পায়। যেসব কাস্টমাররা বাল্ক অর্ডার দেয় সেসব কাস্টমাররা বেশি প্রায়োরিটি পায়, তাই যারা সিঙ্গেল অর্ডার দেয় তারা অনেক সময় কম প্রায়োরিটি পায়। এগুলো মিসম্যানেজমেন্ট দেখা গেছে। এই ধরনের সিচুয়েশনে আর্টিফিশিয়াল শর্টেজ ক্রিয়েট করতে পারে। গভর্নমেন্ট মাঝে মাঝে ইন্সপেকশন এবং রেড করে এই ধরনের ম্যালপ্র্যাকটিস বা মিসম্যানেজমেন্ট এর জন্য রেড করে এবং এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। গভর্নমেন্ট চায় যে প্রত্যেকটা পরিবার যাতে গ্যাস ঠিকমতো সময় মতো পায়। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছে এই এলপিজি ক্রাইসিসটা সলভ করতে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট এই প্রবলেম সলভ করার জন্য মরিয়া হয়ে গেছে এবং কি স্টেপ নিতে চলেছে। গভর্নমেন্ট অল মার্কেটিং কোম্পানিজগুলোর মধ্যে অলরেডি কয়েকটা মেজর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। যেমন এলপিজি ইম্পোর্ট ইনক্রিজ করা হচ্ছে, ইন্ডিয়া এবং অ্যাডিশনাল এলপিজি কার্গো ইম্পোর্ট করার জন্য চেষ্টা করছে। মেজর অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো যেমন ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এক্সট্রা এলপিজি শিপমেন্ট সিকিউর করার চেষ্টা করছে। ইম্পোর্ট যদি বাড়িয়ে দেওয়া যায়, ইনক্রিজ করা যায়, তাহলে সাপ্লাইটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং আমরা আস্তে আস্তে আমাদের যে গ্যাপটা পূর্ণ হবে এবং আমরা অনেক ইজিলি গ্যাস পেতে পারবো। এখন আমরা মেইন প্রবলেমটা নিয়ে আলোচনা করে নেওয়া যাক, যেটা নিয়ে সবাই জানতে চায়। সেটা হলো গ্লোবাল জিওপলিটিক্যাল ক্রাইসিস, ইন্ডিয়া, ইরান, ইসরায়েল, আমেরিকার কনফ্লিক্ট এবং স্ট্রেইট অফ হরমুজের প্রবলেম। আরেকটা মেইন রিজন হচ্ছে যেখানে মানুষ আলোচনা করছে না, গ্লোবাল জিওপলিটিক্যাল ক্রাইসিস, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে বাড়তে থাকা কনফ্লিক্ট। গত কিছু সময় ধরে মিডল ইস্টের রিজনে একটা বিশাল টেনশন দেখা যাচ্ছে, অনেক বেশি, সেটা আরও বেশি ইনক্রিজ করেছে এই রিসেন্ট লাস্ট কয়েকদিনে। আমরা খবরের চ্যানেলে, খবরের কাগজে আমরা দেখেছি যে এই কনফ্লিক্টটা গ্লোবাল এনার্জি সাপ্লাইয়ের উপর একটা বিশেষ উপর ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলেছে। আর এই সিচুয়েশন থেকে সবচেয়ে ক্রিটিক্যাল লোকেশন হলো স্ট্রেইট অফ হরমুজ। আমরা অনেকেই এই টার্মটা শুনেছিলেন, স্ট্রেইট অফ হরমুজ। সেটা হলো একটা ন্যারো সি রোড যেটা ইরান এবং ওমান দেশের মাঝখানে অবস্থিত এবং সেটাই ইরান কবজা করে বসেছে। এই সি রোডের পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট অয়েল এবং গ্যাস শিপিংয়ের রুটগুলোর মধ্যে একটি। প্রতিদিন অসংখ্য অয়েল ট্যাঙ্কার এবং এলপিজি ট্যাঙ্কার এই রুট দিয়ে মিডল ইস্ট থেকে এশিয়ার এবং ইউরোপের দেশগুলোতে এনার্জি সাপ্লাই করে জাহাজের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি গ্লোবাল অয়েল সাপ্লাই প্রায় 20% স্ট্রেইট অফ হরমুজের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট করানো হয়। তাই এই রুটে
যে কোনো প্রবলেম হলে গ্লোবাল এনার্জি মার্কেটে যে একটা ইমিডিয়েটলি রিয়াক্ট করে এবং এটা ক্রাইসিস দেখা যায়। ইন্ডিয়া এর জন্য গ্যাসের প্রবলেমে ভুগছে এবং এটা আমাদের কাছে একটা সেন্সিটিভ ইস্যু, কারণ ইন্ডিয়া তার এলপিজি রিকোয়ারমেন্টের প্রায় 60% ইম্পোর্ট করে, আমরা আগেই বলেছি, এবং এর একটা বড় অংশ আছে সৌদি আরবিয়া, কাতার, ইউএই, মিডল ইস্টের অন্যান্য দেশ থেকে। এই এলপিজি শিপমেন্টে সাধারণত আমাদের জাহাজগুলো স্ট্রেইট অফ হরমুজ দিয়ে ইন্ডিয়ানের পোর্টসে পৌঁছে যায়, কিন্তু বর্তমানে মিডল ইস্টের কনফ্লিক্টের কারণে সিচুয়েশন আনস্টেবল হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী কিছু কিছু জায়গায় মিসাইল অ্যাটাক, ড্রোন থ্রেট এবং মেরিটাইম সিকিউরিটি রিস্ক তৈরি হচ্ছে, এবং এখনও সেটা আজকের দিনেও সেটা প্রবলেম করছে এবং কন্টিনিউ এই এই যে এই প্রবলেমটা থেকেই যাচ্ছে। আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি, আজ হলো 12ই মার্চ 2026। আজকের এই সময়ের আমরা এই যে মিসাইল অ্যাটাক, ড্রোন অ্যাটাক কন্টিনিউ রয়ে গেছে, সেজন্য আমাদের মধ্যে এই প্রবলেমটা একটা টেনশনের কারণ রয়ে গেছে। এই কারণেই অনেক ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানিজ ট্যাঙ্কার্স মুভমেন্ট স্লো করে দিয়েছে বা অল্টারনেটিভ রুট কনসিডার করার চেষ্টা করছে। যখন ট্যাঙ্কার মুভমেন্ট স্লো হয় তখন এলপিজি কার্গো ডেলিভারি ন্যাচারালি ডিলে হয়ে যায়। এই কারণে শিপিং ডিস্ট্রিবিউশন ইন্ডিয়াতে এলপিজি সাপ্লাই চেনের উপরে ইনডিরেক্ট প্রেশার ক্রিয়েট করছে। এটা একটা মেজর রিজন যার কারণে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গায় এলপিজি ডেলিভারি ডিলে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আর এই প্রবলেমগুলো শুধু ওয়েস্ট বেঙ্গল না, পুরো ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে সিমিলার কমপ্লেন্টসগুলো আমরা পাচ্ছি এবং আমরা জানতে পারছি খবর। গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে এই সিচুয়েশনটা ইমপ্রুভ করার জন্য? ইন্ডিয়ার গভর্নমেন্ট এই সিচুয়েশন খুব ক্লোজলি মনিটর করছে এবং গভর্নমেন্ট এবং অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো বেশ কয়েকটা স্টেপ নিতে বাধ্য হয়েছে, যেটা কিনা এলপিজি সাপ্লাই স্টেবল করার জন্য। বটলিং প্ল্যান্ট ক্যাপাসিটি ইনক্রিজ। গভর্নমেন্ট এখন এলপিজি বটলিংয়ের ক্যাপাসিটি এক্সপ্যান্ড করেছে। নিউ বটলিং প্ল্যান্টস এবং স্টোরেজ টার্মিনাল তৈরি করা হচ্ছে। এর ফলে সিলিন্ডারগুলো ফিল করা অনেক ফাস্টার হয়ে যাবে, ডিলার সাপ্লাই অনেক ইমপ্রুভ হবে, ডেলিভারি স্পিড ইনক্রিজ হবে এবং লং টার্মে একটা এলপিজি ডিস্ট্রিবিউশন সিস্টেম আরও স্ট্রং করবে। ডিস্ট্রিবিউটর মনিটরিং ইনক্রিজ। অয়েল কোম্পানিজগুলো এখন এলপিজি ডিলারদের উপর মনিটরিং অনেক বাড়িয়ে দিয়েছে। ট্র্যাক করা হচ্ছে বটলিং ডেটা, ডেলিভারিং টাইমিং, কনজিউমারের কমপ্লেন্টস, এগুলো ট্র্যাক করা হচ্ছে। যে ডিস্ট্রিবিউটার রুলস ভায়োলেট করবে তার বিরুদ্ধে পেনাল্টি করা হবে এবং ডিলারশিপ ক্যান্সেলেশন করা হতে পারে। ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম। গভর্নমেন্টের এখন এলপিজি ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিজিটাল ট্র্যাকিং ইন্ট্রোডিউস করা হয়েছে। কনজিউমার এখন ট্র্যাক করতে পারবেন বুকিং নাম্বার, ডেলিভারি ওটিপি এবং অনলাইন কমপ্লেক্স পোর্টাল। সেটা অলরেডি স্টার্টেড হয়ে গেছে। এর ফলে অনেকটা ট্রান্সপারেন্সি ফিরে এসছে এবং গ্যাসের ডেলিভারি ইনক্রিজ করা হচ্ছে। তাহলে এলপিজি সিচুয়েশন কবে ইমপ্রুভ হবে? কারেন্ট ইনফরমেশন অনুযায়ী এলপিজি শর্টেজ পার্মানেন্ট প্রবলেম হবে না। ইউজুয়ালি এই ধরনের টেম্পোরারি ক্রাইসিস সাপ্লাই ডিস্ট্রিবিউশন সলভ করার জন্য ইম্পোর্ট ইনক্রিজ এবং ডিস্ট্রিবিউশন ইমপ্রুভ করা হলে সিচুয়েশনটা ধীরে ধীরে অনেক নর্মাল হয়ে যায়। এক্সপার্টরা মনে করছেন আগামী ফিউ উইক্সের মধ্যে বা ফিউ মান্থসের মধ্যে এই সিচুয়েশনটা স্টেবিলাইজ হয়ে যাবে। তবে হাই পপুলেশন স্টেটস যেমন ওয়েস্ট বেঙ্গলে অকেশনাল ডিলে থাকতে পারে। ইন্ডিয়ান স্টক মার্কেটে এলপিজি ইস্যু নিয়ে কী ইম্প্যাক্ট পড়তে পারে? এখন আমরা ডিসকাস করব স্টক মার্কেটের পার্সপেক্টিভ। ইনভেস্টর অনেক সময় জানতে চান এলপিজি গ্যাসের যে শর্টেজ হচ্ছে সেটা স্টক মার্কেটে কী ইম্প্যাক্ট ফেলতে পারে। আনসার হচ্ছে কিছুটা ইম্প্যাক্ট আছে, কিন্তু এটা লিমিটেড, ভয় পাওয়ার কিছু নেই। অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো যেমন ইন্ডিয়ার মেজর এলপিজি ডিস্ট্রিবিউশনগুলো হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম। এলপিজির ডিমান্ড ইনক্রিজ হলে এই কোম্পানিগুলোর সেলস ভলিউম ইনক্রিজ হতে পারে। তবে প্রফিট ডিপেন্ড করে গভর্নমেন্টের সাবসিডি, ইন্টারন্যাশনাল এলপিজি প্রাইস, ক্রুড অয়েল প্রাইস। তাই এলপিজি শর্টেজ মানেই কোম্পানির লস হবে, এটা সবসময় সত্যি না। লং টার্মে গ্যাস ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ সেক্টরগুলো বেনিফিট পেতে পারে।
কোম্পানিজ যারা কাজ করছে গ্যাস পাইপলাইন, এলএনজি টার্মিনালস, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, ইন্ডিয়া গ্র্যাজুয়ালি এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে এক্সপ্যান্ড করছে। তাই এই সেক্টর ইনভেস্টরদের জন্য ফিউচার অপরচুনিটিস তৈরি হতে পারে। এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এডুকেশন পারপাস। এখানে কোনো বাই সেলের রেকমেন্ড দেওয়া হয় না। এটা আমার ইম্পর্টেন্ট ডিসক্লেমার। এনার্জি ট্রানজিশন ট্রেড, এলপিজি ক্রাইসিস আমাদের একটা ইম্পর্টেন্ট মেসেজ দেয়। ইন্ডিয়া ফিউচারে এনার্জি ডাইভার্সিফাই করতে চলেছে। এক্সাম্পল হলো ইলেকট্রিক কুকিং, রিনিউয়েবল এনার্জি, ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার। এই ট্রানজিশন এনার্জি সেক্টরে কিছু কোম্পানিজের জন্য লং টার্ম গ্রোথ অপরচুনিটি তৈরি হতে পারে। তাহলে প্রশ্নটা হলো হাউস হোল্ড লেভেলে এই এলপিজি ইউসেজ কিভাবে কমাবে। এখন আসি প্র্যাকটিক্যাল সলিউশনে। হাউস হোল্ড লেভেলে আমরা কি করতে পারি? কিছু সিম্পল টিপস ফলো করলে এলপিজি কনজাম্পশনের রিডিউস করা সম্ভব হবে। যেমন ইন্ডাকশন কুকারে ইউজ করুন। ইন্ডাকশন কুকারে এলপিজির একটা বেস্ট অল্টারনেটিভ। এর অ্যাডভান্টেজগুলো কি? এনার্জি এফিসিয়েন্ট, ফাস্ট কুকিং, এটা সেফ এবং পোর্টেবল, অনেক সাইজের ছোট। ইন্ডাকশন কুকার দিয়ে ইজিলি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, ইজিলি বিভিন্ন কাজ করা যায়, যেমন চটজলদি রাইস কুকিং করা যায়, রাইস কুক করা যায়, চা বানানো যায়, ভেজিটেবল তরকারি করা যায়, ইজিলি ওয়াটার বয়েল করা যায়। এছাড়া অনেক ইন্ডিয়ান হাউস হোল্ডে অলরেডি ইন্ডাকশন এই কুকার অনেক বছর ধরে ইউজ করছে। লাস্ট 10 বছর ধরে ইন্ডাকশন কুকার অনেক পরিবারই ইউজ করছে এবং তারা অলরেডি এটার অল্টারনেটিভ হিসাবে ইউজ করেছে। সেকেন্ড হলো মাইক্রোওভেনের ব্যবহার করুন। মাইক্রোওভেন এলপিজির ইউজেস অনেকটা কমাতে পারে। মাইক্রোওভেন ওভেন দিয়ে কি করা যায়? এটা যে কোনো খাবার গরম করা যায়, ভেজিটেবল কুক করা যায়, স্ন্যাক্স বানানো যায়, আর ঠান্ডা খাবারগুলোকে যেটা ফ্রিজে রাখা থাকে সেটা ইজিলি গরম করে নেওয়া যায়। এতে আপনার কুকিং টাইমও কমে যাবে। অতএব এই কাজগুলো যদি এলপিজি গ্যাসে গরম না করে, এই কাজগুলো না করে আপনার মাইক্রোওয়েভ ওভেন ইউজ করেন, তাহলে আপনার এলপিজি গ্যাসের ইউজটা কম হবে এবং আপনার এলপিজি গ্যাস সেভ হবে। এবং আপনার যেখানে কোনো এলপিজি গ্যাস যদি 1 মাস চলে, সেইটাই 30 দিন চলে, সেই এলপিজি গ্যাসের সিলিন্ডার আপনার 40 দিন ব্যবহার করতে পারবেন কি 45 দিন ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনার এলপিজি গ্যাসটাকে সেভ করতে পারবেন। এছাড়া আপনারা কি করতে পারেন? প্রেসার কুকারের অনেক বেশি ইউজ করতে পারবেন। আগে যেমন প্রেসার কুকারটা কম ইউজ করেন, সেটা প্রেসার কুকারের ইউজটা আপনি বাড়িয়ে দিতে পারেন। কি জিনিস আমরা আগে করতাম প্রেসার কুকারে? যেমন ভাত, ডাল, ডিম, আলু সেদ্ধ করা, ভেজিটেবল সেদ্ধ করা, যেগুলো আমরা নর্মালি গ্যাসে আমরা নর্মাল কুকিং বলে বাটিতে তৈরি করে থাকি। তার জন্য আমরা ইজিলি চটজলদি প্রেসার কুকারে এগুলো আমরা সিদ্ধ করে দিতে পারি। তাতে আপনার কুকিং টাইমটা কমে যাবে এবং গ্যাস সেভ হতে পারে। আর কিভাবে গ্যাস সেভ করতে পারেন? মাল্টিপল আইটেমস আপনার একসাথে কুক করার চেষ্টা করুন। যেমন ভাতের সাথে আপনারা একটা বোলের মধ্যে আপনার ডাল নিয়ে সেটা সেদ্ধ করতে পারেন এবং তার সাথে পটেটো আপনারা সেদ্ধ বয়েল করে দিতে পারেন, মানে পটেটো মানে আলু। এছাড়া অনেকভাবে আপনারা একসাথে মাল্টিপল ভেজিটেবল সেদ্ধ করে দিতে পারেন। এইভাবে আপনারা গ্যাসের ইউজটা কম করতে পারেন। আর কিভাবে আপনারা গ্যাস সেভ করতে পারেন? যেমন রান্না করার সময় আপনাদের যে বাসনপত্র সেটাকে কভার করে রাখুন। কুকিংয়ের সময় আপনাদের বাসনপত্র যদি কভার করে দেওয়া হয়, তাহলে হিটটা কম ইউজ করা হয়, হিট লসটা কম হয় এবং তাড়াতাড়ি জিনিসটা কুক হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। এতে কুকিংটা ফাস্টার হয় এবং গ্যাসটাও সেভ হয়। এই স্মল হ্যাবিটগুলো এখন স্টার্ট করে দিন, কারণ এখন গ্যাসের ক্রাইসিস চলছে। যুদ্ধ যতদিন না স্বাভাবিক হচ্ছে, এই গ্যাসের ক্রাইসিস থাকতে পারে। অতএব যুদ্ধ চলাকালীন যেটা
গালফ ওয়ার হচ্ছে এই চলাকালীন আমরা গ্যাসের সেভ করতে পারি এবং এতে আমাদের গ্যাসের সেভ করার হ্যাবিটটাও বেড়ে যাবে। আগামী দিনে যখন কোনো গ্যাস সিলিন্ডার যদি আপনার 30 দিন ইউজ হয়, এই গ্যাস সেভ করার যে ব্যবহারটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা সেই গ্যাসটাই আমরা 40 দিন, 45 দিন, 50 দিন পর্যন্ত চালিয়ে নিতে পারবো। এটা আমাদেরই সেভ হবে এবং এটা ভালো হ্যাবিট। প্লিজ মাইন্ড ইট। এনার্জি অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট। এলপিজি ক্রাইসিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট লেসন দেয়। এনার্জি রিসোর্সেস লিমিটেড। ইন্ডিয়া র্যাপিডলি গ্রোয়িং কান্ট্রি, পপুলেশন হচ্ছে হিউজ। ফিউচারে এনার্জি ডিমান্ড আরও ইনক্রিজ করতে হবে, তাই এনার্জি এফিসিয়েন্ট হ্যাবিট আমাদের ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট। এলপিজি, ইলেকট্রিসিটি এবং অল্টারনেটিভ কুকিং মেথড ব্যালেন্স করে চললে আমরা আগামী দিনে এলপিজি ব্যবহারটাকে অনেক সিস্টেমেটিক্যালি ইউজ করতে পারবো এবং এলপিজি গ্যাসটাকে সেভ করতে পারবো আগামী প্রজন্মের জন্য। তাহলে ফাইনালি আজকের ভিডিওতে আমরা কি জানলাম? এলপিজি শর্টেজ মেইনলি সাপ্লাই চেইন ডিসরাপশন, মিডল ইস্টের কনফ্লিক্ট, মিডল ইস্টের যুদ্ধ এবং হাই ডিমান্ডের কারণে এই মেইনলি শর্টেজটা দেখা গেছে। গভর্নমেন্ট ইম্পোর্ট ইনক্রিজ করেছে এবং ডিস্ট্রিবিউশন ইমপ্রুভ করার চেষ্টা করছে। সিচুয়েশনটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করছে। আমাদের ভারত সরকার এই কাজে লেগে আছে। তাই স্টক মার্কেটের ইম্প্যাক্টও এটা লিমিটেড, সাময়িক থাকবে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। হাউসহোল্ড লেভেলে আমরা ইন্ডাকশনের কুকারের ব্যবহার, মাইক্রোওভেনের এগুলো ব্যবহার বাড়িয়ে দেবো যাতে এলপিজি গ্যাসের ইউসেজটা কমানো যায়। এনার্জি এফিসিয়েন্স শুধু মানি সেভিং করে না, এটা ইন্ডিয়ার একটা লং টার্ম এনার্জি সিকিউরিটির জন্য এটা আমাদের সবাইকে বদ্ধপরিকর হতে হবে এবং যাতে আমরা গ্যাসের ব্যবহারটা এলপিজি গ্যাসের ব্যবহার যাতে কম করি, সেটার জন্য আমাদের বদ্ধপরিকর হতে হবে এবং আমাদের পুরো দেশবাসীকে এর জন্য হেল্প করতে হবে। অতএব আমরা যাতে অল্টারনেটিভ এনার্জি ইউজ করা যায়, যেমন ইন্ডাকশন কুকারের ব্যবহার, মাইক্রোওভেনের ব্যবহার, সেটা আমাদের বাড়িয়ে দিতে হবে। তাহলে যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে এটা শেয়ার করে দেবেন যদি আপনারা শেয়ার করতে চান। আর যদি আপনি স্টক মার্কেট, ফিনান্স, ইকোনমি রিলেটেড এবং দৈনন্দিন ফিনান্স রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটা সোমেন শাহ ফিনান্স চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে ফিউচার ভিডিওসগুলো আপনাদের মিস না হয়। মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি সোমেন শাহ, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।